বাজার ভিত্তিক ডলার দর চালুর ঘোষণা গভর্নরের। জুনের মধ্যে আইএমএফ সহ অন্যান্য সংস্থা থেকে আসবে $3.5 বিলিয়ন। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মীদের 3 ঘণ্টা কলম বিরতি। অধ্যাদেশ বাতিলের দাবি ভোগান্তি গ্রাহকদের। চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণকেন্দ্র, মন্তব্য প্রধান উপদেষ্টার। নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজের উদ্বোধন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আইএমএফ এর ঋণ পেতে ডলারের দাম বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, জুন মাসের মধ্যে আইএমএফ ও অন্যান্য দাতা সংস্থা থেকে মোট $3.5 বিলিয়ন ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। এ সময় তিনি বলেন, কোনোভাবেই ব্যাংক খাত ধ্বংস হতে দেয়া হবে না। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাথে কয়েক মাস ধরে বাংলাদেশের দর কষাকষি চলছিল। মূলত সে কারণেই আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় করছিল না। অবশেষে ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার প্রেক্ষিতে চলমান $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে, এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজার ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারব। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ডলারের দর খোলা বাজারে ছাড়লে 2-1টি কোম্পানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর। সেই সাথে বাজার স্বাভাবিক রাখতে $50 কোটি বাংলাদেশ ব্যাংক হাতে রেখেছে বলেও জানান তিনি। যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার, আমরা সেটাকে প্রতিহত করব। আমাকে বলা হয়েছে কোনো ফান্ড আছে কিনা। হ্যাঁ, আমাদের হাতে ফান্ড আছে, $500 মিলিয়ন আমরা সেট অ্যাসাইড করে রেখেছি যদি প্রয়োজন হয়। গভর্নর জানান, মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমতে থাকবে। জুন মাসে 7 থেকে 8% নেমে আসবে বলেও আশা করেন তিনি। 7 থেকে 8-এর মধ্যে আসতে তো বেশি দূর নাই। আমি আশা করি হয়তো আগের মাসেই হয়ে যাবে যে ডাটাটা আসবে। আগের মাস মানে কি, এই মে মাসের যে ডাটা আসবে সেখানেই হয়তো এটা 8-এর মধ্যে 8-এর ঘরে চলে আসবে। গভর্নর বলেন, বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে হস্তক্ষেপ করবে। পাশাপাশি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিল আলম সুজন। সুজন, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে এতদিন তো সংশ্লিষ্ট যারা ছিলেন তারা বলছিলেন যে শর্ত মেনে আইএমএফ এর ঋণের প্রয়োজন নেই, বিশেষ করে ডলারের দর বাজার ভিত্তিক না করার পক্ষে ছিল বাংলাদেশ ব্যাংক। শেষ পর্যন্ত শর্ত মেনেই সেই ঋণ পেতে হচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে তার বক্তব্য কি, এবং কেন এই শর্ত সবশেষ শর্ত মেনেই ঋণ পেতে হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত জানান। আপনি একটা বিষয় জানেন যে আইএমএফ থেকে যখন আমরা ঋণ পাবো, আমাদের অন্যান্য যেসব দাতা সংস্থা আছে, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এদের থেকে কিন্তু ঋণ পাওয়াটা সহজ হয়ে যাবে। আমাদের যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকেও কিন্তু বলেছে যে আমাদের আসলে ওই পরিমাণ, যেই পরিমাণ আইএমএফ ঋণ দিতে চাচ্ছে সেই পরিমাণ ঋণ আসলে অত বেশি প্রয়োজন নেই। কারণ হচ্ছে প্রয়োজন নেই এই অর্থে যে প্রয়োজন নেই, কারণ আপনি জানেন যে গত কয়েক মাস ধরে যেই রেমিটেন্স আসছে, রেমিটেন্সে আসার পরে কিন্তু যেই রিজার্ভ, সেই রিজার্ভের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এই সব কিছু বিবেচনা করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে যে আমাদের ঋণ প্রয়োজন নেই। কিন্তু তারপরেও আসলে কেন এই ঋণটা নেওয়া হলো, সেখানে একটু বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি জানেন যে বিভিন্ন যে দাতা সংস্থা, সেই দাতা সংস্থা আইএমএফের ঋণ যখন আসলে সম্পন্ন হয়ে যাবে বা আইএমএফ যখন ঋণ দেবে বাংলাদেশকে, তখন অন্যান্য দাতা সংস্থা ও যে ঋণ দিতে আরও আগ্রহ হবে। অন কাইন্ড অফ এটা বলা যায় যে এটা একটা অন কাইন্ড অফ সার্টিফিকেট, অর্থনৈতিক ক্ষেত্রে যে আমরা আসলে স্টেবল আছি বা আমাদের অর্থনীতি যে অনেকখানি স্ট্রং, সেই ক্ষেত্রে কিন্তু বিবেচনা করেই আসলে এই ঋণটা এবার নেওয়া হয়েছে। এবং এই ঋণ
ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যখন আমরা ঋণ নেই তখন কিন্তু আসলে বিভিন্ন শর্ত মেনে নেই। এবারও কিন্তু আসলে শর্ত মেনা ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে বলা হয়েছিল যে ডলারের বাজার স্থিতিশীল করতে বা বাজার ভিত্তিক আসলে বাজারের উপর ছেড়ে দেওয়া, এই বাজার ভিত্তিকেই কিন্তু আসলে আজকে থেকেই কিন্তু এই বাজার ভিত্তিক ছেড়ে দেওয়া হয়েছে বা হবে বলা হচ্ছে গভর্নর থেকে। এখন দেখা যাবে যে সামনে আসলে বাজার ভিত্তিক ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আসলে বাংলাদেশের বাজার কতখানি আসলে স্থিতিশীল থাকে, সেই বিষয়টা এখন সবচেয়ে বেশি সামনে দেখা প্রয়োজন মনে করছে আসলে এই খাত সংশ্লিষ্টরা। সুজন, আপনি যেটি বলছিলেন বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি এখন দেখার বিষয় আসলে কি হবে, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, গভর্নরও আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেও বলেছিলেন যে আসলে এখনই বাজারের উপর ডলার দর ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি আমাদের ছিল না, উনি বারবার বলছিলেন। সেক্ষেত্রে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, উনি কি কোনো আশঙ্কার কথা অথবা কোনো আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন যে যেহেতু এখন আমরা ছেড়ে দিয়েছি হয়তো আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে পারবো? ডলার বাজার কিন্তু যেটা সবসময় হয় যে আসলে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে কি বিভিন্ন ধরনের নীতি প্রয়োগ করা হয় বা বিভিন্ন ধরনের মনিটরিং পলিসি নিয়োগ করা হয়। মনিটরিং পলিসির মধ্যে থাকতে হয়। আপনি জানেন যে ডলারের বাজার সবসময় কিন্তু আসলে বাংলাদেশের মতো যেসব দেশ আমদানি নির্ভরশীল দেশ, সেই সব দেশে কিন্তু আসলে বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণ হচ্ছে পেমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অস্থিতিশীল হয়ে যায়। এছাড়া হচ্ছে বাংলাদেশে ব্যাংকের ছাড়াও যে খোলা বাজার আছে, সেই খোলা বাজারও কিন্তু অস্থির হতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলছে যে অস্থিতিশীল হতে পারে, বিভিন্ন কোম্পানি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই ধরনের নিয়ন্ত্রণ থাকবে। যদিও খোলা বাজারে ছেড়ে দেওয়া হবে, কিন্তু একটি কিন্তু অদৃশ্য নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবসময় বলেছে যে আমরা একটি অদৃশ্য নিয়ন্ত্রণ রাখবো, যেটা আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু ব্যাংকগুলোকে এবং খোলা বাজারকে যে ধরনের নিয়ন্ত্রণ করলে আসলে বাজারটা স্থিতিশীল থাকবে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক থেকে। IMF এর ঋণ এবং ডলারের দর বাজার ভিত্তিক করার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিল আলম সুজন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। বুধবার সারা দেশের কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়। ফলে সেবা পেতে দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করেন গ্রাহকরা। 3 দিনের এই কর্মসূচি সফল হয়েছে জানিয়ে আন্দোলনকারীরা আশা করেন সরকার শীঘ্রই তাদের দাবি মেনে নেবেন। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 10টা থেকে শুরু হয় কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের কর্মবিরতি। আগারগাঁও রাজস্ব ভবনে যথাসময়ে কর্মকর্তারা উপস্থিত হলেও দুপুর 1টা পর্যন্ত তারা কোনো ধরনের দাপ্তরিক কাজে অংশ নেননি। কলম বিরতির কথা বলা হলেও পালন করা হয় কর্মবিরতি। ভবনের 9ম তলায় কর্মীরা কলম বিরতি কর্মসূচির একটি ব্যানার টানিয়ে আশপাশে অবস্থান নেন। বিভিন্ন ফ্লোরে বেশিরভাগ কর্মীদের দেখা যায়নি নিজ নিজ ডেস্কে। কর্মকর্তারা বলেন তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়েছে। দাবি আদায় না হলে আলোচনা করে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। যেহেতু সংস্কার চাই এবং আমরাও সংস্কার চাই, আমরা সরকারের সাথে এইতে সম্পূর্ণ একমত। কাজেই আমাদের শুধু আমরা চেয়েছি যে আমাদের দাবিগুলো যেন সেই সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তা আমরা আশা করি বা বিশ্বাস করি ইনফ্যাক্ট যে সরকারের সংশ্লিষ্ট জায়গা থেকে আমরা সেই আহ্বান পাবো এবং আমাদের দাবিগুলো তাদের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। সেবা প্রার্থীদের ভোগান্তির বিষয়ে তারা বলেন আন্দোলনের নির্ধারিত সময়ের পর স্বাভাবিক হয়েছে সেবা কার্যক্রম। যেহেতু আমাদের এখন আমাদের অস্তিত্বের সংকট এবং আপনারা জানেন যে আমরা এর তীব্র বিরোধিতা জানাচ্ছি, তো আমাদের এটা আসলে আমরা 1টার পর থেকেই আমরা আমাদের সব ধরনের কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। আমরা একটু সাময়িক অসুবিধার জন্য দুঃখিত করদাতাদের কাছে। 3 দিনের কলম বিরতির সময় আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানির এই 3 ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার ও শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক মাস ধরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কম, ফলে শাকসবজি ও মশলা জাতীয় কিছু পণ্যের দাম
কম ছিল, তবে সেবা ও আমদানি খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে মূল্যস্ফীতি হয়েছে তার অর্ধেকের বেশি হয়েছে মাছ, মাংস, ভোজ্য তেল, ডিম ও জ্বালানির মতন প্রধান কিছু পণ্যের দাম বাড়ার কারণে। যদিও এ সময় সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম কিছুটা সহনীয় ছিল, তবে আমদানি নির্ভর খাদ্য ছাড়া অন্য সব পণ্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খাতে ব্যয় বেড়েছে। এর সাথে মূল্যস্ফীতি বেড়েছে সেবা খাতেও। প্রতিবেদনে আরও বলা হয়, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কিছুটা কমায় সাময়িক স্বস্তি থাকলেও দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এখনও চাপে রেখেছে ভোক্তাদের। চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এই বন্দর সেরা হলেই দেশের অর্থনীতিও সেরা হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সকাল 10টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে যান তিনি। ঘুরে দেখেন বন্দরের কার্যক্রম, মতবিনিময় করেন সংশ্লিষ্টদের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নতুন অর্থনৈতিক ব্যবস্থায় হৃৎপিণ্ড চট্টগ্রাম সমুদ্র বন্দর। বলেন, বন্দর শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। বিদেশিদের পরিচালনার মাধ্যমে কর্মদক্ষতা আরও বাড়ানো হবে। ভবিষ্যতে বিদেশেও বাংলাদেশের চাহিদা বাড়বে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলো, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে। এরপর বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নতুন সেতুর কাজ 2029 সালের মধ্যে শেষ করে 2030 সালে চালু হওয়ার কথা রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জের ভাটেশ্বরী নদীতে নির্মিত 3টি স্লুইস গেট কাজে আসছে না কৃষকদের। নির্মাণের পর ফেলে রাখা হয়েছে অযত্নে। এতে সরকারের টাকা অপচয়ের পাশাপাশি নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। 2003 সালে লালমনিরহাটের আদিতমারির ভেটেশ্বর, কালীগঞ্জের দুহলি ও বারাজানে ভাটেশ্বরী নদীতে স্লুইস গেট রেগুলেটর নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দেয়া। নির্মাণের পর থেকেই ব্যবহার হয়নি এসব স্লুইস গেট। অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে অকেজু হয়ে পড়ে আছে সেগুলো। এতে বর্ষায় ফসলি জমি তলিয়ে এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে কোনো কাজেই আসছে না স্লুইস গেটগুলো। শুকনো মৌসুমে একদম পানি থাকে না, আলু বা গম, ভুট্টা এগুলোর জন্য খুব অসুবিধা। সরকার একটা লোকও রাখে নাই যে গেটটা আটকাইয়ে দেবে। বর্ষাকালে পানি থই থই, এই ব্রিজ দিয়ে আমরা কি করি? এই ব্রিজ তো কোনো কাজের না, আমাদের ক্ষতি। পানি উন্নয়ন বোর্ড বলছে, অকার্যকর রেগুলেটরগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। রাজস্ব বাজেটের আওতায় মেরামত করে থাকি। এর মধ্যে আমাদের 2-1টা পয়েন্টে রয়েছে অকার্যকর কিছু রেগুলেটর রয়েছে, এগুলোর তথ্য আমরা প্রেরণ করেছি। আমরা যদি বাজেট পাই তাহলে আমরা একেবারে নতুন করে সেসব রেগুলেটর করব। 3টি স্লুইস গেট নির্মাণে সরকারের ব্যয় হয় 9 কোটি টাকা। তবে তা অপরিকল্পিতভাবে হওয়ায় কোনো কাজেই আসেনি বলে দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে
17 সদস্যের কমিটি সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি উপযুক্ত মূল্য নিশ্চিত করতে সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এছাড়া চামড়ার অর্থ পেতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনাও দিবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। কোরবানির হাট, পশু পরিবহন সহ আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনা জারি এবং চামড়া শিল্প নগরী সহ সারা দেশে যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এ কমিটি। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক কমেছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক 38.97 পয়েন্ট কমেছে। আগের দিনের চেয়ে 49 কোটি টাকার বেশি কমেছে লেনদেনের পরিমাণও, আর দর হারিয়েছে 73 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 71.46 পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকেই নেতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটে প্রধান সূচক কমে 13 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 38.97 পয়েন্ট কমে অবস্থান করছে 4835 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 294 কোটি 17 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 49 কোটি 76 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 61টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 292টি এবং অপরিবর্তিত 46টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বীজ হ্যাচারি, এনআরবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে মাগুরা মাল্টিপ্লেক্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সিটি ইন্স্যুরেন্স, দ্বিতীয় এফবিএফআইএফ, তৃতীয় অবস্থানে রেইনউইক জগকেশর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক 71.46 পয়েন্ট কমে অবস্থান করছে 13,614 পয়েন্টে। লেনদেন 11 কোটি 22 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 167 টাকা 29 পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 140 টাকা 67 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 44 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 32 টাকা 69 পয়সায়। অপরিবর্তিত আছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। তবে কুইতি দিনারের দর কিছুটা বেড়েছে, বিনিময় হয়েছে 399 টাকা 32 পয়সায়। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরও, বিনিময় হচ্ছে 28 টাকা 43 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।